নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। অপমৃত্যু মারা যাওয়ার পর মানুষের অতৃপ্ত আত্মারা মুক্তি পেতে চায়, কারণ তারা তখন না এই জগতের না ওই জগতের, কোথাও তাদের ঠাঁই হয় না, পুনর্জন্মও হয় না। আজ অন্যকাল তাদের ওই প্রেতজনিতে বিচরণ করতে হয়। তাদের জন্যই এত ঘটনা। এখানে দেখা গিয়েছে, ওখানে তারা থাকে, এই করেছে সেই করেছে, কত কিছু। আমরা বুঝি না যে তারা আসলে মুক্তি চায়। ছোট ছোট দারুণ দারুণ এই ঘটনাগুলি শেয়ার করেছে সীমা ব্যানার্জি দিদি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাগুলি অলৌকিকে শেয়ার করার জন্য। এছাড়া বন্ধুরা, তোমাদেরকে বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা শোনার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিত, আসানসোল থেকে আমি সীমা ব্যানার্জি। আজ তোমাকে আবার কিছু ঘটনা বলতে এলাম। যে কাকিমার কথা তোমাকে বলেছিলাম, এটা ওনার কাছেই শোনা। ওনার জামাইয়ের সঙ্গে ঘটেছিল এই ঘটনাটি। ওনার মেয়ের বিয়ে হয়েছে বেনারসে। জামাইয়ের একটা খাবারের দোকান আছে, তার সঙ্গে কেবল লাইনের বিজনেস করেন। তো কেবল ভাড়া নেওয়ার সময় একটি ছেলেকে সঙ্গে নিয়ে উনি বাড়ি বাড়ি ঘুরতেন, ভাড়া কালেকশন করতেন। এমনই একবার হয়েছিল কি, এই রকমই উনি ভাড়া কালেকশন করতে বেরিয়েছিলেন, সঙ্গে সেই ছেলেটি। এভাবে টাকা কালেকশন করতে করতে উনি একটি বাড়িতে এলেন, বেল বাজালেন। সঙ্গে সঙ্গে কোন একজন মহিলা ভেতর থেকে বললেন, আর এই হু ভাইয়া। খুবই স্বাভাবিক ব্যাপার, তাই উনি অপেক্ষা করতে লাগলেন। অথচ 5 মিনিট 7 মিনিট হয়ে গেল, তখন অবধি কেউ বাইরে এসে পৌঁছল না। উনি তখন আবারও একবার বেল বাজালেন। আবারও ভেতর থেকে সেই কণ্ঠটাই শোনা গেল, রুকিয়ে ভাইয়া, আর এই হো। উনি তো আবারও অপেক্ষা করতে লাগলেন, অথচ এবারও কেউ এলো না। উনি তো বেশ অবাক হয়ে গেলেন, এরকম তো ওনারা কখনো করেন না। তখন ওনার কি মনে হলো কে জানে, উনি একবার দরজার পর্দাটা সরিয়ে দেখলেন। যা দেখলেন, ওনার মাথাটা তো ঘুরে গেল। দেখেন, দরজাটা বাইরে থেকে তালা দেওয়া, মানে বাড়িতে ওরা কেউ নেই। তাহলে কে আওয়াজ দিল ভেতর থেকে? তা আবার একবার নয়, দুবার। উনি তো ভীষণ ভয় পেয়ে গেলেন। যে ছেলেটিকে নিয়ে উনি কালেকশন করতে বেরিয়েছিলেন, সে একটু দূরে দাঁড়িয়েছিল। তারপর ওকে নিয়ে উনি তাড়াতাড়ি করে ফিরে এলেন। সেদিন আর তিনি কালেকশনে বেরোননি, কাউকে কিছু বলেন উনি। তারপর তিনি একটা অফিস খুলেছিলেন, সেখানে এসে সবাইকে টাকা জমা করে যেতে হতো। উনি আর বেরোতেন না। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। ঘটনাটা পড়তে গিয়ে কেমন যেন পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে এইভাবে কেবল লাইন চলতো, বাড়ি বাড়ি টাকা নিতে আসতো। তো এবারে চলে আছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটাও উনি শেয়ার করেছেন, তাই আবারও একবার দিদিকে ধন্যবাদ জানালাম। এছাড়াও বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমরাও যদি এরকম ঘটনা বা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাও, থাম্বনেলে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও।
লিখে যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে খুশি তোমরা সেইভাবেই এখানে ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো ভাই, তোমাকে আবারও একটা ঘটনা বলছি। অনেক বছর আগে কলকাতায় যে একবার ব্রিজ ভেঙে পড়েছিল, বহু মানুষ মারা গিয়েছিল, এটা ওই সময়কার ঘটনা। ঘটনাটা আমাকে আমার একজন ফ্রেন্ড বলেছিল। ও যেখানে থাকতো ওখানে বেশ কয়েকজন ট্যাক্সি ড্রাইভার ভাড়া থাকতেন। তারা ওখানে ট্যাক্সি চালাতেন, তাদের মুখেই ওসব শুনেছিল। তো এই মর্মান্তিক ঘটনাটা ঘটে যাওয়ার পর রাত বিরেতে ওখানে নাকি অনেক রকম অস্বাভাবিক ঘটনা ঘটত। রাতে যারা ওখানে গাড়ি চালাতেন তারা অনেকেই নাকি অনেক রকম ভৌতিক অভিজ্ঞতার শিকার হতেন। নানান জনের মুখে নানান রকম কথা শোনা যেত। যেমন একবার একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। রাতে ওখান থেকে তিনি যখন ট্যাক্সি চালিয়ে আসছিলেন তখন অনেকটা রাত, রাস্তাঘাটে কেউ তখন নেই। এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এমনিতেও মানুষের মনে একটা থমথমে ভাব। তো আপন মনে গাড়ি চালিয়ে ফিরতে ফিরতে হঠাৎই ওনার কানে এলো একটা কণ্ঠস্বর। কেউ একজন কাতর কণ্ঠে জল জল করছে। উনি তখন ট্যাক্সিতে দাঁড় করালেন, দেখলেন কেউ একজন বসে আছেন। মরণাপন্ন মানুষ যেমন জলের জন্য কাতরায়, ঠিক ওই রকম। উনি তখন নিজের জলের বোতলটা নিয়ে হাত বাড়িয়ে ওনাকে দিলেন। এই পর্যন্ত সব স্বাভাবিকই ছিল, কিন্তু তারপর যেটা দেখা গেল সেটা মোটেই স্বাভাবিক নয়। পরক্ষণেই এরপর আর সেই লোকটাকে দেখা গেল না, কিন্তু জলের বোতলটা থেকে কেউ যে একজন জল খাচ্ছে সেটা পরিষ্কার বোঝা গেল। বোতলটা কাত হলো, আস্তে আস্তে জল খালি হতে লাগলো। কেউ যে একজন জল খাচ্ছে তার আওয়াজটা পর্যন্ত শোনা যাচ্ছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। শূন্যের ওপরে ভাসছে জলের বোতলটা। এই দৃশ্য দেখে উনি তো খুব ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তখন গাড়ি নিয়ে উনি পেরিয়ে চলে এলেন ওখান থেকে। তারপর আবার একদিন আরো একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে আরো একটা ঘটনা হয়। সেদিন উনিও রাতের বেলায় ওদিক থেকে ফিরছিলেন। ফিরতে ফিরতে হঠাৎই এক জায়গায় রাস্তার ধারে একজন মহিলাকে দেখতে পেলেন। হাত বাড়িয়ে উনি লিফট চাইছেন। উনি জানতেন যে রাতের বেলায় এই জায়গাটা এখন ভালো নয়, অনেক রকম কথাই কানে আসে। কিন্তু তাও সেদিন ওনার কি মনে হলো, উনি গাড়িটা নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন মহিলাটি ট্যাক্সিতে চড়ে বসল। উনি গাড়ি স্টার্ট দিলেন। যেতে যেতে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? কিন্তু কোনো উত্তর নেই। উনি তখন ভাবলেন যে বোধহয় শুনতে পাননি, তাই এবার আরেকটু জোরে উনি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? কিন্তু এবারও কোনো উত্তর নেই। এবার তো উনি খুব আশ্চর্য হলেন, মহিলাটি কেন কোনো উত্তর দিচ্ছেন না। তো এরপরে যেই উনি পেছন করে তাকালেন, ওনার চক্ষু তো চড়ক গাছ। দেখেন যে পেছনের সিট পুরো ফাঁকা, কেউ নেই। উনি তো তখন সাংঘাতিক ভয় পেয়ে যান। স্পষ্ট দেখেছিলেন যে মহিলাটি গাড়িতে উঠল, তারপর গেল কোথায়।
রাস্তায় তো আর কোথাও গাড়িটা দাঁড়ায়নি। চলন্ত গাড়ি থেকে একটা আস্ত মানুষ কোথায় উদা হয়ে যেতে পারে? এ তো সবে দুজনের সঙ্গে ঘটা দুটো ঘটনা বললাম, এরকম কত ঘটনা ঘটেছে কতজনের সঙ্গে। আসলে যারা মারা গেছে তারা তো সবাই অপমৃত্যু মরেছে, মরার সময় জলটুকুও পায়নি। কতজনের তো সন্ধানও পাওয়া যায়নি, দাহ কার্যটুকু হয়নি, মনের কথাটুকু কাউকে বলে যেতে পারেনি। তাই এরপর গাড়ির চালকেরা খুব চিন্তায় পড়েছিলেন। রাত বিরেতে এরকম ঘটনা এ তো ঠিক নয়, কখন কার কোন বিপদ হবে তা তো বলা যায় না। তাই ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা নির্দিষ্ট ডেটে একটা নির্দিষ্ট সময়ে সবাই ওনারা এক জায়গায় জমা হবেন, মোমবাতি জ্বালিয়ে ওই অপমৃত্যু মরা মানুষগুলির অতৃপ্ত আত্মার শান্তি কামনা করবেন। এরপর তাই করেন তারা, আর এতেও অনেকটা কাজ হয়েছিল। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এবারে চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। এটা কিন্তু ভৌতিক নয়, অলৌকিক। ভৌতুরে ফ্ল্যাটের ঘটনাটি যিনি শেয়ার করেছিলেন এটা উনি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। ভাই, এবার তোমাকে আরো একটা ঘটনা বলছি। আমার বড় ছেলে ও নাতি ব্যাঙ্গালোরে থাকে। তোমাকে তো আগেই বলেছিলাম ওদের ফ্ল্যাটে অনেক রকম ভৌতিক উপদ্রব হতো। আমি কোরআনখানি করার পর এবং পি সাহেবের চাদর দেওয়ার পর এখন সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু ওদের সঙ্গে আরও একবার একটা ঘটনা হয়। আমার নাতির দেখভাল করার জন্য একজন আয়া মাসি ছিল, একটু বয়স্ক একজন মহিলা। মিথ্যে বলবো না, তিনিও যেমন ওকে ভালোবাসতেন, আমার নাতিও তেমন ওনাকে খুব ভালোবাসত, ঠাকুমা ঠাকুমা বলতো। তো একবার হয়েছিল কি, সেই ভদ্রমহিলা ওনার দেশের বাড়িতে যাবেন, তাই আমার ছেলে বাবাইয়ের কাছে দিন কয়েকের ছুটি চান। শুনেও বলল, সে তো বুঝলাম যে আপনার দরকার আছে, কিন্তু আপনি চলে গেলে ওকে দেখবে কে? তার চেয়ে আপনি একটা কাজ করুন, ওকেও আপনি সঙ্গে নিয়ে যান। সারাদিন আমি কাজে কর্মের মধ্যে থাকি, সময় পাই না দেখার। এই বলে স্কুল থেকে ছুটি করিয়ে ওই ভদ্রমহিলার সঙ্গে ওকে পাঠিয়ে দেয়। কাউকে কিছু জানায়নি, আমিও জানি না। তো চলে যাওয়ার পর থেকেই না আমি প্রায় রাতে দেখতাম আমার নাতির কি যেন একটা হয়েছে। সারা গায়ে রক্ত, জামা প্যান্ট রক্তে ভিজে গেছে আর খুব কাঁদছে। আমার না মনটা কেমন যেন আনচান করতে লাগলো, কারণ আগের দিনও তোমায় বলেছি যে আমি যেহেতু একটু আধ্যাত্মিক লাইনে আছি তাই অনেক কিছুই বুঝতে পারি। তো এরপর একদিন আমি আমার ছেলেকে ফোন করলাম যে নাতি কোথায় রে? ও তখন বলল যে ওই আয়ামাসির সঙ্গে দিন কয়েকের জন্য ওনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, ঘুরে আসবে। শুনে তো আমার মাথাটা খুব গরম হয়ে গেল। খুব বকাবকি করলাম ওকে যে চিনিস না, জানিস না, কোথায় বাড়ি, গেছিস কখনো? কোন ভরসায় পাঠালি ছেলেকে? আমাকে বললে তো আমি দিন কয়েক থেকে আসতে পারতাম। জানিস আমি দুদিন ধরে এই সব জিনিস দেখছি, খুব ভয় লাগছে আমার। আমার মুখে এসব শুনে ও তো তখন খুব ভয় পেয়ে গেল, কারণ ও জানে যে আমার সন্দেহ কখনো মিথ্যে হয় না। তো দিন কয়েকের মধ্যেই ওরা ফিরে এলো, এমনিতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার নাতির পিঠের শিরদাঁড়ার কাছে ছোট্ট একটা ঘা মতো। ওর বাবা যখন আয়ামাসিকে জিজ্ঞেস করলো যে কি এটা, উনি তখন কিছু যেন চেপে গেলেন। বললেন যে না তেমন কিছু না, ওই খেলতে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়েছে, ডাক্তার দেখিয়েছি, এখন ঠিক আছে। কিন্তু তখন অবধি পুরোপুরি সারেনি জিনিসটা।
তো এসব কথা আমাকে জানাতেই আমি তখন ছেলেকে বললাম, দেখলি তো, আমি যা দেখি মিথ্যে হয় না। তুই আজই আমায় টিকিট করিয়ে দে, আমি যাব ওখানে। তো এরপরে আমি গেলাম ওদের বাড়িতে। গিয়ে যেটা দেখলাম ওটা কোনোভাবেই পড়ে গিয়ে হওয়ার কথা নয়। তখন আমি আবার সেই দোয়াটার সাহায্য নিলাম, যেটা পড়তে থাকলে যা জানতে চাইবে তাই জানা যায়। পড়তে পড়তে জানতে পারলাম সেটা পড়ে গিয়ে নয়, ওদের দরজায় একটা পেরেক অনেকটা বেরিয়েছিল, সেটাই গেঁথে গিয়েছিল ওর পিঠে, শিরদাঁড়ার একদম পাশে। আর এক চুল এদিক ওদিক হলে অনেক বড় অঘটন ঘটে যেত। তখন আমি ছেলেকে বললাম, তুই এখানে কোন একজন ভালো ডাক্তার দেখা, এবার ওখানে কি না কি ডাক্তার দেখিয়েছে, কোনো ভরসা নেই। তো এরপরে ওকে এখানকার একজন ডাক্তার দেখানো হয়। তিনি ওষুধ দিলেন, মলম দিলেন, অনেক রকম ট্রিটমেন্ট করলেন। সেসব করার পর এখনও ঠিকই আছে, ভালো আছে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। অসাধারণ একটা ঘটনা। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, শুভ অক্ষয় তৃতীয়া, সব শুভ হোক তোমার জীবনে। মায়াদি লিখেছে, হাই ভাই, কেমন আছো, চলে এলাম ঘটনা শুনতে। মনীষা কাকিমা লিখেছেন, এত রাতে তোমার ঘটনা শুনে খুব ভয় পেলাম, দারুণ। মৌসুমী মুখার্জি লিখেছে, অসাধারণ ঘটনাগুলো, ভালো থেকো ভাই। স্পিরিচুয়াল থেকে লিখেছে, অতি দুর্দান্ত ঘটনা শোনালে দাদা, অসংখ্য ধন্যবাদ তোমায়। জয়া বণিক লিখেছে, শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। গীতাদি লিখেছে, ভাই তুমি তো জানো টাইমে এখন দেখতে পারছি না, অফ টাইমে দেখে নেব, কিছু মনে করো না। এছাড়াও কমেন্ট করেছ স্বপ্না বাজাল, দেব, তারাপীঠ দর্শন, মিঠুন পাল, বিনয় মাইতি, দেবাশিস খাটুয়া, অর্কপ্রভ নস্কর, মিঠু পাত্র, অক্ষয় অধিকারী, সুদেশা সিংহা রয়, পাপান বিশ্বাস, অমিতা জেঠিমা, মেঘা দাস, সৌমিতা চক্রবর্তী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট লৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।